শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। করোনার কারণে ছুটি গড়ালো 10ম মাসে। কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তার অভিযানে পুলিশ। পাবনা হবিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 5, গুরুতর আহত 4 জন, হাসপাতালে ভর্তি। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় আদালতে পুলিশের অভিযোগপত্র, আসামি 9 জন। চলতি সপ্তাহেই উত্তরাঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস, কুয়াশা এবং ঠান্ডায় দুর্ভোগে শ্রমজীবীরা। সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। আপনাদেরকে শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবরগুলো জানিয়ে দিচ্ছি। মহামারী করোনার ঝুঁকি এড়াতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 16 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। এই নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 10 মাসে গড়িয়েছে। বাংলাদেশে গত 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি এবার জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে টেলিভিশনের মাধ্যমে শ্রেণী পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে। করোনার কারণে এই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতদায়ী শিক্ষা সমাপনী, 8ম শ্রেণীর জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা বাতিল করা হয়। এছাড়া গত 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে বাতিল করে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সরকার। এমপিওভুক্ত বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে সিনিয়র প্রভাষক পদ, যা অন্তর্ভুক্ত থাকছে সংশোধিত নীতিমালায়। সেই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিতে প্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে। শিগগিরই এই সংশোধিত নীতিমালা জারি হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের অনেকেই প্রভাষক পদে চাকরি করেই অবসরে যান। তাদের পদোন্নতির সুযোগও একেবারেই কম। সেই সঙ্গে প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে রয়েছে নানা অভিযোগ। এসব সমস্যা দূর করতে এমপিও নীতিমালা সংশোধনের কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে এমপিওভুক্ত কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য সিনিয়র প্রভাষক নামে নতুন পদ তৈরি করা হচ্ছে। এছাড়া কলেজ শিক্ষক পদের 50% সহকারী অধ্যাপকের পদ তৈরি হবে। এতে সুযোগ সৃষ্টি হবে পদোন্নতির। সংশোধিত নীতিমালায় এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া হবে অনলাইন ভিত্তিক। এমপিওভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের বয়স মুখ্য বিষয় হবে না, সবচেয়ে গুরুত্ব দেয়া হবে ফলাফল, ছাত্র সংখ্যা। থাকতে হবে নিজস্ব জমি। নতুন করে দ্বিতীয় শিফট চালু করা যাবে না কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। শিগগিরই এই নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সহ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, 2 বিভাগেরই আলাদা আলাদাভাবে হয়ে গেছে। এটি চূড়ান্ত করে আমরা এটিকে ঘোষণা করে দেবার পরে আমরা আশা করছি যে এমপিওর জন্য আবেদন চাইতে পারবো আমরা। এদিকে শিক্ষকেরা বলছেন নীতিমালা করলেই হবে না, এর বাস্তবায়ন করাটা জরুরি। একটা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় যাতে এর অবকাঠামোগত দিক, এমপিওভুক্ত করার জন্য যে সমস্ত জিনিস জরুরি বা প্রয়োজন, সেই বিষয়গুলো যাতে দেখা হয় এবং এমপিও নীতিমালার যাতে যথাযথ বাস্তবায়ন হয়। নীতিমালা মানা হচ্ছে কিনা সেজন্য মন্ত্রণালয়ের কঠোর নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে কয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে 5 ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙল দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ সহ 3 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে জানালে ঘটনাস্থলে যান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানিয়েছেন, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের মুখ এবং নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামেই বেশি পরিচিত। 1879 সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 35 বছর বয়সে 1915 সালে মৃত্যুবরণ করেন বাঘা যতীন। যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বা যারা আসলে এই স্বাধীন দেশটাকে যারা সহ্য করতে পারে না, হয়তো তাদেরই কোনো একটি গোষ্ঠী তারা এই কাজটি করে থাকতে পারে। এটার রহস্য উদ্ঘাটন করে কারাটে কী করলো, ঘটনা ঘটালো, সব তথ্য আমরা অলরেডি মাঠে নেমেছি। আমাদের সোর্স কাজ করতেছে, যে কোনো সময় হয়তো এটার উদ্ঘাটন করতে পারবো। এ নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, আপনার কাছে যেটা জানতে চাই, যে তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তাদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এবং তাদের আসলে কখন নাগাদ ছাড়া হবে বা কি তাদের সাথে করা হবে সেটি জানতে চাই, এবং সেই সাথে হচ্ছে যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে কাজ শুরু করেছে কিনা। হ্যাঁ, আসলে এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামকে প্রদান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 6 কর্মদিবসের ভিতরে তারা এই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেবেন বলে আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। ঠিক তার আগে কিন্তু এখানে কুষ্টিয়ার যিনি পুলিশ সুপার এস.এম. তানভীর আহমেদ, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই সময় তিনি কথা বলেন এখানকার যে কলেজের নৈশ প্রহরী খলিলুর রহমান তার সাথে এবং যে কলেজের অধ্যক্ষ হারুনা রশিদ তার সাথে। এই কলেজটিকে যখন কিন্তু কুষ্টিয়া শহরের ভাস্কর্যটিকে ভাঙা হয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য, তারপরে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে যেসব এলাকায় ভাস্কর্য আছে সেই সব এলাকাগুলোকে কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অজানা কারণে এই যে কলেজ, এই কলেজের এই প্রাঙ্গণটিকে কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত আনা হয়নি। এই ব্যাপারে কিন্তু পুলিশ সুপার কথা বলেছেন এই কলেজের অধ্যক্ষর সাথে। এই প্রশ্নের উত্তর কিন্তু অধ্যক্ষ সঠিকভাবে দিতে পারেনি। তারপরে কিন্তু তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য এবং তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কিনা আসলে এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই। আমি আপনাকে যদি আমার পিছনে একটু দেখাতে চাই যে ভাস্কর্যটি এখানে ছিল, এই ভাস্কর্যটি আসলে মোটা কোনো শক্ত কিছু দিয়ে ভাস্কর্যটি ঠিক নাক এবং মুখের ডান সাইডে আঘাত করে কিছুটা ক্ষতবিক্ষত করা হয়েছে। তো আসলে এই ঘটনা জানার পরপরই কিন্তু ঘটনাটি ঘটেছে আসলে রাত 12টা থেকে 1টার ভিতরে কোনো এক সময়। আপনি বলছিলেন যে এই যে ক্যাম্পাসটি সেটিকে আসলে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, সেটি দেখভাল নির্দেশনার পরে করবার দায়িত্ব কার? পুলিশের নিশ্চয়ই। সেটি নজরদারির মধ্যে ছিল না কেন পুলিশের? আসলে এই ব্যাপারটি আমরা এইভাবে পুলিশকে প্রশ্ন করা হয়নি যে কেন নজরদারি ছিল না। এটা আসলে নির্দেশনা দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, মূলত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন সিসি ক্যামেরা দেওয়ার বিষয়। তো আসলে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে পরবর্তীতে যাতে শুধুমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সিসি ক্যামেরার আওতাভুক্ত নিয়ে আসা হয় সেই ব্যাপারে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হয়। জানতে চাচ্ছি, এই যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি নজরদারির দায়িত্ব কার ছিল? আসলে এটা তো আসলে নজরদারি যারা সাধারণত এই ধরনের নির্দেশনাগুলো প্রদান করে সেই সব কর্তৃপক্ষের নজরদারি থাকার কথা, কিন্তু আসলে কেন এখানে সিসি ক্যামেরা এখনো দেওয়া হয়নি এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রথমেই পুলিশ সুপার মহোদয় এই অধ্যক্ষ এবং এখানকার সভাপতি তাদেরকে প্রশ্ন করেছিলেন এবং তারা যখন এই ব্যাপারে কোনো সঠিক সদুত্তর দিতে পারেনি তখনই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এবং এখানকার যিনি নৈশ প্রহরী ছিলেন তিনি কিন্তু রাত 1টার সময় 12টা থেকে 1টার ভিতরে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু সেই সময় মোবাইল ফোনে তিনি এই অধ্যক্ষকে জানান, কিন্তু অধ্যক্ষ তখন এটাকে ভুরুক্ষেপ করেননি এবং তিনি এখন যেটা বলছেন যে তিনি ঘুমের ঘরে ব্যাপারটি বুঝতে পারেনি এবং সকালবেলা তিনি নাকি তার ওয়াইফকে রাজশাহীতে পাঠানোর জন্য কুষ্টিয়ায় চলে গিয়েছিলেন, যার কারণে কিন্তু সকালে যে এই ব্যাপারটা নিয়ে তিনি কোনো ব্যবস্থা নেবেন বা প্রশাসনকে জানাবেন এটা তিনি পারেননি। এই সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিয়েছে কিনা এবং কখন নাগাদ আসলে এই বিষয়গুলো পরিষ্কার করা হবে, জানতে পেরেছেন কিছু?
আসলে এখন পর্যন্ত এই ব্যাপারে কারা কোন উদ্দেশ্য নিয়ে করছে এই ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই, কারণ পুলিশ তদন্তের স্বার্থে এখনই আমাদের কাছে কোনো কিছু বলতে নারাজ। তবে তারা বলছে যেভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য, নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার আসামিদের ধরা হয়েছিল, এই আসামিদেরও অতি দ্রুত তারা গণমাধ্যমের সামনে উপস্থাপন করতে পারবেন গ্রেপ্তারের মাধ্যম দিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে স্থাপন করা জাতীয় নেতাদের ভাস্কর্যের পরিচয় লিপিতে নামের ভুল বানান রয়েছে। ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন পরিচয় লিপিতে রয়েছে ভুল নামের ব্যবহার। এই ধরনের ভুল মোটেই কাম্য নয় বলছেন দর্শনার্থীরা। দ্রুত ভুল সংশোধন করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে রয়েছে মুক্তিযুদ্ধকালীন নানা ভাস্কর্য, আর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় নেতাদের ভাস্কর্য। প্রতিটি ভাস্কর্যের পাশে পরিচয় লিপি দেয়া আছে। এর মধ্যে জাতীয় নেতাদের ভাস্কর্যের সঙ্গে মিল না রেখে নাম পরিচয় লিপি স্থাপন করা হয়েছে। এম মনসুর আলী ও AHM কামারুজ্জামান এই দুজনের ভাস্কর্যের ক্রম অনুসরণ না করায় উভয়ের পরিচিতি বদলে গেছে। নামের বানানো ভুল, এমন আরও ভুল রয়েছে ভাস্কর্যের নামের বানানে। ঐতিহাসিক তেলিয়াপাড়ার সম্মেলন পরিচয় লিপিতেও রয়েছে ভুল। দেশের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোনো নামের বানানের ভুল বা কোনো মিসম্যাচ থেকে থাকে তাহলে সেটা তো থাকা উচিত না। আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব দ্রুত এগুলো সংশোধন করা উচিত। তবে দ্রুত বানান সংশোধন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে এটি খুবই দুঃখজনক একটা বিষয়। তবে আপনারা জেনে খুশি হবেন যে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের একটি সম্প্রসারিত প্রকল্পের কাজ হচ্ছে এবং এই কাজের অংশ হিসেবে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন স্যার এসেছিলেন, তাদেরকেও এটা অবগত করা হয়েছে। সম্প্রসারিত প্রকল্প এই জিনিসগুলো রি-ইঞ্জিনিয়ারিং এর অংশ হিসেবে এগুলো সব সংশোধন করা হবে। 2011 সালে ঐতিহাসিক মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গুড়া গ্রামের রশিদ প্রামাণিকের 2 ছেলে ইমন হোসেন এবং ইমরান হোসেন এবং তাদের চাচাতো বোন ছুম্মা খাতুন। পুলিশ জানিয়েছে ব্যাটারি চালিত একটি অটো ভ্যানে 4 জন যাত্রী চর ভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে যাচ্ছিলেন। রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক অটো ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই 3 জন মারা যান। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে হবিগঞ্জের শাস্তাগঞ্জে পিকআপ, সিএনজি অটোরিকশা এবং ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর পোদ্দার এবং ময়মনসিংহের শিক্ষক জুলহাস উদ্দিন। আহত 3 জনকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজের 3 দিন পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাউসার এলাকা থেকে আরাফাত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার রফিকুল ইসলামের ছেলে। স্বজনরা জানিয়েছেন 15 ডিসেম্বর রাত 9টার দিকে নিখোঁজ হয় 9 বছরের শিশু আরাফাত। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। সকালে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খাগড়াছড়ির সদরে ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় 9 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সকালে অভিযোগপত্র এবং আলামত জমা দেন তদন্তকারী কর্মকর্তা গোলাম আফসার। খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এইসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল আজিজ। পুলিশ সুপার বলেছেন, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলেও 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের স্বীকারোক্তি এবং তদন্তের ভিত্তিতে 9 জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপর 2 আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। 24 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির বলপাইয়া আদাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে ডাকাতরা। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে অজ্ঞাত 9 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এই 9 জন আসামির বিরুদ্ধেই কিন্তু অভিযোগপত্র এবং দোষীপত্র মিলে আমরা সাবমিট করেছি। এর মধ্যে 2 জন আসামি এখনো পলাতক আছে। এই পলাতকদের বিরুদ্ধেও কিন্তু ইন অ্যাবসেন্সিয়াল ট্রায়াল সেটা হবে এবং সেটা কিন্তু আরো একটু সিভিয়ার হয়। আপনারা জানেন যে পলাতক যারা থাকে এবং এদেরকেও আমরা কিন্তু আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের পুলিশ কাজ করছে, আমরা এদেরকেও খুব শিগগিরই ধরতে পারব।
লক্ষ্মীপুরের আন্দারমানিক এলাকায় ডাকাতের হামলায় স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী মনোয়ারা বেগম। গতরাতে সদর উপজেলার আন্দারমানিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানিয়েছেন, গতরাতে 8 থেকে 10 জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় তাদের বাধা দিতে গেলে মনির হোসেন এবং তার স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার এবং নগদ 2 লাখ টাকা সহ মালামাল লুট করে পালিয়ে যায় তারা। পরে প্রতিবেশীর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মনির। গুরুতর আহত মনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK আজিজুর রহমান মিয়া জানিয়েছেন, নিহত মনিরের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি। চুরি কতরা এর ভিতরে লড়তে এত্তিনো কান্তি এত্তিনো সিকিউরিটি এত্তিনো তো করে মারিয়ে লাই আমার জামাইটা দি দে করে কুবাই তুই ইয়ারা রাঙ্গরা আই মুখ বান্ধি এলাইছে আঙ্গ হাত বান্ধি এলাইছে নিসমোড়া বান্ধি তো ইয়ারা রাঙ্গ কত জামাইয়ে 2 লাখ কিনে আনছে কালিয়ারা তিয়ে কই দেখাই দে 1:30 থেকে 2টার ভিতর এটা ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা মনিরকে আঘাত করার পর পরে হসপিটালে নেওয়ার পর সে মারা যায়। এই ব্যাপারে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় 2 কেজি স্বর্ণের বার এবং অলংকার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 1.25 কোটি টাকা। ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার আলামী জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে সকালে দুবাই ফেরত যাত্রী জামিল আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট 16টি স্বর্ণের বার এবং আরও 100 গ্রাম ওজনের অলংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন 1960 গ্রাম। দেখছেন সমগ্র বাংলাদেশ। বিশ্বের যেসব দেশ করোনা ভ্যাকসিন তৈরি করছে তাদের কাছ থেকে প্রযুক্তি এনে বাংলাদেশে উৎপাদন করা হবে, একথা জানিয়েছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে ঝিনাইদহের FNF নামের একটি ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনের সময় কথা জানিয়েছেন তিনি। মাহবুবুর রহমান জানিয়েছেন, দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি করোনার ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে। কারিগরি সুযোগ সুবিধা আমদানি হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে। টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে, যেমন চাইনিজ অথবা ইন্ডিয়ান, ভারত বায়োটেকের যে ভ্যাকসিন অথবা অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার সবার সঙ্গে কথাবার্তা চলছে। এটা সরকারি পর্যায়ে এবং আমাদের ম্যানুফ্যাকচারার ওনারা কথাবার্তা বলছেন। তো একটি পর্যায়ে হয়তো টেকনোলজি ট্রান্সফার হয়ে যখন আমাদের দেশে আসবে তখন আমাদের এখানেও ভ্যাকসিন তৈরি হবে। পৌষ শুরু হতে না হতেই কমে আসছে উত্তরাঞ্চলের তাপমাত্রা, চলছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সকালের দিকে তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল 10.5 ডিগ্রি। 4 দিন ধরে তাপমাত্রা 10 থেকে 12-এর মধ্যে ওঠানামা করছে। একই অবস্থা ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং নীলফামারীতেও। ঘন কুয়াশায় ঢেকে থাকছে এলাকা। 9টার পর সূর্য দেখা গেলেও উত্তরের কনকনে ঠান্ডা বাতাস থাকায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আয় কমে গেছে দিনমজুর, ভ্যান এবং রিক্সা চালক, কৃষি শ্রমিকদের। এখানে ঠান্ডাটা প্রচন্ড বেশি, আজকাল রোদ দেখাই যায় না সকাল থেকে। শীতের কারণে আমরা কাজ করবো, সেই কর্ম করার কোনো হাতের যন্ত্রগুলো ধরবো তার কোনো ব্যবস্থা নাই। বগুড়ার মহাস্থান হাটে হঠাৎ কমে গেছে ফুলকপি, বাঁধাকপি এবং মূলার দাম। কৃষকরা বলছেন, লোকসান হলেও জমি খালি করার জন্য কম দামে ফসল তুলতে বাধ্য হচ্ছেন তারা। কৃষি অধিদপ্তর বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় কমে গেছে দাম। ফসল সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তারা। বগুড়ায় এবছর শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 12,813 হেক্টর। উৎপাদন হয়েছে 129 হেক্টর বেশি জমিতে। এর ফলে কমে গেছে শীতকালীন সবজির দাম। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মূলার দাম কমে গেছে অর্ধেকেরও বেশি।
এক সপ্তাহ আগেও ফুলকপির মন ছিল 350 থেকে 400 টাকা, এখন সেটা বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 150 টাকা পর্যন্ত। বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকায়, মূলা প্রতিমন বিক্রি হচ্ছে 160 টাকায়, লাউ 6 থেকে 8 টাকা পিস, পাতা পেঁয়াজ 20 টাকা কেজি, সিম 25 টাকা। হঠাৎ করে সবজির দাম কমে যাওয়ায় বিপাকে কৃষকেরা। 1 বিঘা মাটি করছিলাম 33 শতক, তাতে প্রায় 15,000 টাকার মতো খরচা। এখন যা মনে করেন যে যা বিক্রি করা হয় তা দিয়ে হয় না, বাড়ির থেকে ফি আবার ভ্যান ভাড়া দেওয়া লাগে। আর এখন এসে দামই করছে না, 160, মানে লেওয়ার লোক নেই। আগে বেচা তো 200 টাকা ধারা, এখন 80 টাকা ধারা বিক্রি হচ্ছে। কৃষি অধিদপ্তর বলছে চাহিদার তুলনায় ভরা মৌসুমে উৎপাদন বেশি হওয়ায় এমন অবস্থা। তার উপর এবছর 4 বারের বন্যার ফলে জমিতে প্রচুর পলি জমে যাওয়ায় উৎপাদন ভালো হয়েছে। তবে দেশে সবজির জন্য হিমাগার না থাকায় উৎপাদিত ফসল নিয়ে প্রতি বছর বিপাকে পড়তে হয় কৃষকদের। বেসরকারি কোনো উদ্যোক্তা যদি আগায় আসে, তারা যদি নিজেরা কোনো কোল্ড স্টোরেজ করে, তাহলে এটা অন্তত 2-6 মাস অপেক্ষা করা যাবে। যখন আবার সিজন আসবে, সিজনের আগে আবার বাইকেরা অফ সিজনে তারা এটা বিক্রি করে অনেক দাম পাবে। এটা তো বড় ব্যবসায়ী লাগবে, বড় ধরনের লোক লাগবে, মিনিমাম 20 থেকে 30 কোটি টাকার একটা পুঁজি লাগবে। তাছাড়া এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এগুলো ক্ষতি পোষাতে আগামী মৌসুমের ফসল চাষে প্রণোদনা চান কৃষকেরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এবারে চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, একটু জানতে চাই, চট্টগ্রামের যে বড় বাজারগুলো রয়েছে সেগুলোতে শীতকালীন সবজির সরবরাহ কেমন, দাম কেমন, ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট কিনে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাজীদেউরি বাজারে। এটি চট্টগ্রামের একটি উঁচু মানে যে কটি বাজার আছে তার মধ্যে একটি বাজার। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে থরে থরে নানা পদের সবজি সাজানো রয়েছে এবং আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তাদের সবার সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে মাসখানেক আগে তরি তরকারির যে দামে যে আগুন ছিল সেটি আসলে এখন অনেকটাই নেভানোর দিকে। অর্থাৎ এখন সবজির দাম, যেহেতু মৌসুমি সবজি দেশের চতুর্দিক থেকে চট্টগ্রামে আসছে, সঙ্গত কারণে এখন আসলে দাম অনেকটাই কমতে দিকে। আমরা আজকে সকালেও দেখেছি চট্টগ্রামে ফুলকপি বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা, মূলা 10 টাকা থেকে 15 টাকা, এরকম প্রতিটি সবজির দামে আসলে বলা যেতে পারে 30 থেকে 35-40 টাকার মধ্যেই প্রতিটি সবজি এখন সীমাবদ্ধ। সঙ্গত কারণে যে ক্ষতি এতদিন মানুষের হচ্ছে, অর্থাৎ চড়া দামে যে সবজি এতদিন কিনেছে সেটির ঝাঁজ কিছুটা কমতে শুরু করেছে বলে আমরা মনে করছি। এখন এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা এবং যারা ক্রেতা আসছেন তারা উভয়ের মধ্যে এক ধরনের সন্তুষ্টির ছাপ আমরা দেখছি এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে সামনের দিনগুলোতে আরও টাটকা সবজি প্রচুর পরিমাণে সরবরাহ হবে এবং সে কারণে জিনিসপত্রের দাম আরও কিছুটা কমতে পারে বলে এখানকার লোকজন জানিয়েছে। এবং আমরা তাদের কাছ থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে সবজি চট্টগ্রামে আসছে এবং সে কারণে প্রতিনিয়ত। কেমন দেখছেন সরবরাহের পাশাপাশি, যেহেতু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ব্যবস্থাপনা কেমন দেখছেন? ক্রেতারা সন্তুষ্ট কিনা ব্যবস্থাপনায়? হ্যাঁ, আমি শুরুতে যেটি বলছিলাম যে আসলে গত 2 মাস ধরে যে চড়া দাম ছিল সেটি আসলে যেহেতু এখন কমে এসে, সঙ্গত কারণে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই আসলে এখন অনেকটা হাসি মুখেই তাদের বিক্রি কিনির কাজটি সারছেন এবং বিক্রেতারা বলছেন যে আগামী সপ্তাহখানেকের মধ্যে এই সরবরাহ আরও বাড়বে এবং জিনিসপত্রের দাম আরও কমবে বলে তাদের কাছে মনে হচ্ছে এবং এটি নিয়ে ক্রেতাদের মধ্যে চরম রকমের একটি ধরনের সন্তুষ্টি আমরা দেখছি এবং তারা মনে করছেন যে যখন আসলে অফ মৌসুম থাকে তখন যদি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হয় তাহলে সবজির দাম এখন যেরকম কম মূল্য রয়েছে তেমন না থাকলেও মোটামুটি নাগালের মধ্যে থাকবে বলে তারা মনে করছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে তরি তরকারি সর্বশেষ খবর। আহসান রিটন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাবার জন্য। ধানের দাম ভালো পাওয়ায় এবার বোরো চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। চলছে বীজ তলা এবং জমি প্রস্তুতির কাজ। গত বছরের চেয়ে এবার বোরো আবাদ বাড়বে বলে আশা কৃষকদের। এজন্য প্রয়োজনীয় সব বিষয়ে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বোরো ধান আবাদের জন্য বীজ তোলা ও জমি প্রস্তুতির কাজ। গেল মৌসুমে ভালো দাম পেয়েছেন কৃষকেরা। সার এবং কীটনাশকের মূল্যও ছিল নাগালের ভেতর। তাই এবার বোরো চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। লক্ষ্মীপুরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 31,500 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 4,000 হেক্টর বেশি। বর্তমানে ধানের রেটের বাড়তির কারণে আমরা গৃহস্থিগুলা করতেছি, অনাবাদী জমিগুলা যেগুলো খিলফড়ি রয়েছে এগুলোর মধ্যে গৃহস্থি করতেছি। বোরো আবাদ বাড়াতে কৃষি বিভাগ থেকে মেহেরপুরের 11,000 কৃষককে দেওয়া হয়েছে বিশেষ সহায়তা।
এবার জেলায় ১৯,০০০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। তবে ঘন কুয়াশার কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা চাষিদের। টাঙ্গাইলে প্রায় ১,৭০,০০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য। ভালো ফলনের জন্য উন্নতমানের বীজ সরবরাহ সহ কৃষকদের নানা সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা ২৮ ধানের চারা ফেলাইছি এবং কি ১ সপ্তাহের ভিতরেই আমরা চারাটা লাগাম। এদিকে ৪ দফা বন্যা ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে সময়মতো হাওরের পানি নিষ্কাশন হচ্ছে না। এখনও পানির নিচে ছোট বড় অন্তত ৫০টি হাওর। এতে সময়মতো চাষ হবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। উপজেলা পর্যায়ে আমাদের যে শাখা কর্মকর্তা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, তাদের পরামর্শক্রমে আমরা আমাদের যে প্রযোজ্য স্থান আছে বেড়িবাঁধের, সেই স্থানগুলো কেটে দিচ্ছি। রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় এবার ১৭,৪০৮ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্য ধরা হয়েছে। ঘন কুয়াশা থেকে রক্ষা করতে ছাই ও জিপসাম ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। খুব ঠান্ডা পড়ছে, তাহলে পলিথিন দিয়ে ঢাকবে তারা, অথবা পানি দিবে, রাতের পানি দিয়ে রাখবে। সকল রকমের পরামর্শ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা চাষিদেরকে দেওয়ার ব্যবস্থা রেখেছি। সীমান্তের জেলা শেরপুরের কৃষকেরাও আমন ধান কাটার পর শুরু করে দিয়েছেন ইরি বোরো আবাদের কাজ। এরই মধ্যে শেষ হতে যাচ্ছে বীজতলা তৈরি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে সকাল 10টা থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয়েছে জোর ইজতেমা। তবে করোনা পরিস্থিতির কারণে এই বছর জোর ইজতেমা 5 দিনের বদলে মাত্র 24 ঘন্টার জন্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জোর ইজতেমা উপলক্ষে গত বুধবার থেকেই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। তাবলিগের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন, শুধু ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ জেলার 3 জিল্লার সাথীরা শুক্র এবং শনিবার টঙ্গীর ইজতেমা ময়দানে অংশগ্রহণ করেছেন। এছাড়া প্রতিটি জেলায় আলাদাভাবে জোর ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের 8, 9 এবং 10 জানুয়ারি প্রথম পর্ব এবং 15, 16 ও 17 জানুয়ারি দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। তামাক চাষে বিখ্যাত রংপুরে চা চাষেও সাফল্য অর্জন করেছেন তারাগঞ্জের মন্টু বর্মন। বিষাক্ত তামাকের পরিবর্তে চা চাষে মন্টু বর্মনের এমন সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন জেলার অনেকে। কম খরচে বেশি লাভ হওয়ায় উত্তরের অন্যান্য জেলার মতো রংপুরেও বাড়ছে চা উৎপাদনের সম্ভাবনা। তামাক চাষ ছেড়ে গত 2 বছর ধরে চায়ের বাগান করছেন তারাগঞ্জ উপজেলার সরভাঙ্গাপাড়া গ্রামের মন্টু বর্মন। পঞ্চগড় থেকে 800 চা চারা 1,20,000 টাকায় কিনে আনেন তিনি। 1.5 শতক জমিতে রোপণ করেন চারা গাছগুলো। সব মিলিয়ে খরচ হয় প্রায় 3 লাখ টাকা। তবে প্রতি বছর খরচ বাদে প্রায় 3 থেকে 4 লাখ টাকা এই চা বাগান থেকে আয় হচ্ছে তার। 3 লাখ টাকা খরচ, 3 লাখ টাকা খরচে মনে করেন এখন এই আগামী বছর যে চা পাতাটা হবে, সরকার যদি আমার একটু যদি লক্ষ্য রাখে, রেট যদি দেয়, তাহলে মনে করেন 3 লাখ, আবার 3 লাখ আসবে। তামাক চাষের জন্য বিখ্যাত রংপুরের মাটি। তবে মন্টু বর্মনের চায়ের এই অভাবনীয় সাফল্য উদ্বুদ্ধ করছে জেলার অনেককে। লাভজনক চা আবাদে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। চা চাষে জড়িত শ্রমিকরাও। মাত্র 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করতে হয়, এরপরে এটাও কমপ্লিট হয়ে যায়। তামাক চাষ করে পর্যাপ্ত পরিমাণ আমরা টাকা পাইতাম না। 100 জনও কাম করছি, সবাই মিলি আনন্দ। চা পাতা উন্নতি আছে, কামাই হজন হয়েছে আমার। এই কামাই দিয়ে আমার মনে করলে বাড়ি আমার সবাই চলছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিষাক্ত তামাক চাষ ছেড়ে চা চাষ শুরু করে দৃষ্টান্ত স্থাপন করেছে মন্টু। আমাদের রংপুর জেলার চা চাষ করে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার শুধু উন্নয়ন নয়, শিক্ষিত বেকার যুবকদের চাকরি না পাওয়ার বেদনা থেকে অনেকটাই আমরা হতাশা দূর করতে পারবো। এখন পর্যন্ত মন্টু বর্মনের এই বাগান জেলার একমাত্র চা বাগান। প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ পেলে জেলায় বাড়তে পারে চায়ের চাষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁ হানাদার মুক্ত দিবস আজ 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করা হলেও নওগাঁ মুক্ত হয় 18 ডিসেম্বর। স্থানীয়ভাবে নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। সকালে শহরে র্যালি বের করে স্থানীয় সামাজিক সংগঠন নওগাঁ 21 পরিষদ। শহরের প্যারিমন লাইব্রেরি চত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পরে গণগ্রন্থাগার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 16 ডিসেম্বর বিজয়ের খবর জানার পর নওগাঁয় যুদ্ধকালীন কমান্ডার জালাল হোসেন চৌধুরী 17 ডিসেম্বর নওগাঁ শহরে প্রবেশের চেষ্টা চালান। শুরু হয় সম্মুখ যুদ্ধ।
এতে শহীদ হন 6 মুক্তিযোদ্ধা। পরদিন মিত্রবাহিনী যোগ দিলে পাকিস্তানের সেনাদের পতন হয়। শহরের সরকারি কেডি উচ্চ বিদ্যালয় মাঠে তারা আত্মসমর্পণ করে। এদিকে শুক্রবার দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। 1971 সালের 18 ডিসেম্বর সদ্য স্বাধীন দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনটি স্মরণে ইনস্টিটিউট চত্বরে জড়ো হন মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।